আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার বলিয়ে দিয়েছেন সেখানে যে আমরা ভারতকে বলছেন যে তাকে দেশে ফিরিয়ে দেন। হুম। এটা বলছেন কখন বলবো আমি, যদি আইন মন্ত্রণালয় আমাদের কাছে সেই রিকোয়েস্ট পাঠায় আমরা তখন আনুষ্ঠানিক সেখানে বলতে যাবো। তা বিষয়টা হচ্ছে কি, এখনো কিন্তু সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে রাজনীতি বলতেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কিন্তু ভারত রিকোয়েস্ট করেনি। আমি শুরুতেই বলি, অধ্যাপক কামরুল আমার একটা বক্তব্যকে না বুঝে ভুল ব্যাখ্যা দিয়েছে। উনি যা যা বলেছেন আমি তাই বলেছি। তাহলে বিরোধটা কোথায়, মতবিরোধটা কোথায়? আমি বলেছি 14 দলের সাথে সর্বশেষ মিটিং যেটা হলো, তারপরে আমির হোসেন আবুর নেতৃত্ব হলো, তখন সবাই মিলে বললেন আওয়ামী লীগের সমর্থন করবে, অর্থাৎ শেষ মুহূর্তে, অর্থাৎ তারা সমর্থন করে দিয়ে যাচ্ছেন। এই জন্য বলেছিলাম যে 14 দলের দায় দায়িত্ব এখানে আছে, এড়িয়ে যাওয়ার উপায় নেই। বিষয়টা বোধহয় অধ্যাপক আমরা খেয়াল করে নেই, যে জন্য দ্বিমত পোষণ করছেন। আর দ্বিমত পোষণ করা উচিত ছিল আপনার মতো মিস করেছি। সমর্থন দিয়ে সরি, কথা বলা। এরপর আমি অন্য যে অবস্থায় ছিলাম। ঠিক হ্যাঁ, বলেছেন। তাহলে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে ওই মিস করেছি পয়েন্টটা, ব্যাখ্যার ওই জায়গাটা। মানে থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি, এখন প্রশ্ন হলো যে বিভিন্ন বক্তা যারা কথা বলেছেন এখানে, যেমন একজনে বলেছেন তার ভিসা নিয়ে কথা বলেছেন। আমার মনে হয় এটা কোনো বিশেষ অসুবিধা হবে না, আপনি যোগাযোগ করেন দেশের সাথে, এটা আপনার হয়ে যাবে। এখন কোনো কিছু বিশেষ সমস্যার কথা না। এখন আমাদের মূল বক্তব্যটা হচ্ছে যে যে বক্তারা যে সমস্ত কথা বললেন এগুলি সবই পুরাতন কথা এবং নতুনত্ব কিছু নেই, কিন্তু নতুন আঙ্গিকের কথা বলেছেন তারা। একটা কথা খেয়াল রাখতে হবে আমাদের সবাই, আমি আবারও বলছি, বর্তমান সরকার মাত্র 13 দিন চলছে, 13 দিন পার হচ্ছে। 13 দিনের মাথায় যতটুকু কাজ করেছে এই সীমাবদ্ধতার ভিতর দিয়ে কিন্তু আমি বলবো গতি ছিল এখানে। কিন্তু চাপটা বেশি আসতেছে কার কাছ থেকে? বঞ্চিত যারা ছিলেন প্রশাসনে তাদের কাছ থেকে, পুলিশে ছিলেন তাদের কাছ থেকে। এখন বঞ্চনার ব্যাপারটা চাপ আসতেছে কিন্তু এখানে। এবং আজকে ছাত্রদের কথা আমি বলেছি, তারা দাবিটা কিন্তু তিনজন যে বলতে পারতো, যখন গ্রুপ নিয়ে সেক্রেটারি ভিতরে গেলেন, ঢুকে পড়লেন, এটা কিন্তু কখনো হয়নি বাংলাদেশে, কিন্তু এটা হচ্ছে তো এখন। এখন হবে কেন? এখন তো জনগণের সরকার তো, এটা না হলে কিন্তু ভালো হতো। আমি সেই বলবো, আমি ওই ছাত্রদেরকেও বলবো যে তোমরা যতটুকু আন্দোলন করেছো যথেষ্ট করেছো, তোমাদের কাছে জাতি কৃতজ্ঞ। এবং এই কৃতজ্ঞতা বশতই তোমরা যে কোনো আন্দোলন দাবি করতে পারো, এটা যৌক্তিবাদ। সেখানে একটা প্রতিনিধি দল প্রেরণ করে কথা বললে ভালো, হুম। সুন্দর হয়। কারণ যে দ্বিতীয় কোনো জিনিস, বিষয়ে এভাবে সংঘবদ্ধ ভাবে আন্দোলনে যাওয়া বা কোথাও ঢুকে পড়া, কোথাও ইয়ে করা, এটাকে আপনি সমর্থন দিচ্ছেন না? না আমি সমর্থন করবো না, বিশেষ করে এখন তো আরো করবো না। হুম। দ্বিতীয় কথা, আমার এক ভাই বললেন আন্দোলনে সামরিক বাহিনীর ভূমিকার কথা বললেন। ভূমিকার ক্ষেত্রে নিঃসন্দেহে এই সংকট উত্তরণে সেনাবাহিনীর প্রধান বিভিন্ন মতবিরোধ চ্যালেঞ্জকে ফেস করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বলেছেন দায়িত্ব নিলাম, খেয়াল করবেন কিন্তু ঘটনা ঘটার পরে, এবং তিনি পালন করেছেন, নিঃসন্দেহে এটা সেনাবাহিনীর জন্য একটা বিরাট অবদান ছিল। এবং এই আন্দোলনটা যৌক্তিক পর্যায়ে তখনই গেল যখন সেনাবাহিনীর সাথে এই আন্দোলনের যে মূল কথা তার সাথে একমত হয়ে গেলেন, এবং সেনাবাহিনী কিন্তু প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত বাধ্য করলেন দেশ ত্যাগ করার জন্য, কারণ বৃহত্তর চিন্তা ভাবনা ছিল এখানে, সেই প্রেক্ষাপটে তিনি বললেন। সুতরাং উনি বলেছেন এটা সেনা এবং ছাত্র জনতার জয়। আমি আপনার সাথে একমত। ব্যাখ্যাটা এইভাবে আসলে হবে কি, তখন কিন্তু সেনাবাহিনীও সেনাবাহিনী যে, পারতো কিনা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে দিয়েও এই পুরো বিষয়টাকে ডিল করতে? রেখে দিয়ে এই কারণেই যে তাকে অন্তত পক্ষে তার যে এখন তাকে এনে বিচার করার বা আহ, তাকে আনার যে একটা প্রচেষ্টা চলছে সেটি আর করতে হতো না যদি সে তাকে রেখে দিতে পারতো। সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর কি। আরেক ভাই প্রশ্ন করেছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের চিফ অ্যাডভাইজার হাতে আছে, তিনি কি অনুমতি দিয়েছেন কিনা। দেখেন, এত পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ এই মুহূর্তে যায় না। রাষ্ট্র পরিচালনা কিন্তু খুব জটিল ব্যাপার। এটা দু একটা কথা হয় না, কিন্তু যিনি চেয়ারে বসে আছেন তিনি জানেন যে রাষ্ট্রে আছেন, কখন কোন কাজটা করতে হবে। কিছু কিছু বিষয়ে ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। সেনাবাহিনীর ভূমিকা কিন্তু এখনো কিন্তু, উনি বলেছে বিহাইন্ড দ্য সিন আমি আসি, উনি তো মানা করেননি। সুতরাং এখানে ওই কর্তৃত্ব ক্ষমতা নিয়ে কথাবার্তা না বলেই ভালো। জিনিসটা যাই কিছু হচ্ছে এখানে তো আমাদের চিফ অ্যাডভাইজার বলে নাই তো কেন বলবেন? উনি বলবেন না, কারণ এখানে দেখতেছে শান্তি, শান্তির সপক্ষে যখন কোনো পদক্ষেপ নেবেন সেখানে কিন্তু সবকিছু মিনিমাইজ হয়ে যায়। আপনার লক্ষ্যটা কি? শান্তি। লক্ষ্যটা কি? নো ম্যাসাগার, নো ব্লাডশেড, কিছুই হবে না। এখন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবে কি আসবে না, এই বিষয়ে কথা হতে পারে। আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার বলিয়ে দিয়েছেন সেখানে যে আমরা ভারতকে বলছেন যে তাকে দেশে ফিরিয়ে দেন, হুম। এটা বলছেন
কখন বলবো আমি? যদি আইন মন্ত্রণালয় আমাদের কাছে সেই রিকোয়েস্ট পাঠায়, আমরা তখন আনুষ্ঠানিক সেখানে বলতে যাবো। তা বিষয়টা হচ্ছে কি, এখনো কিন্তু সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে রাজনীতি বলতেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কিন্তু ভারত রিকোয়েস্ট করেনি। লক্ষ্য করেন, কখন করবে, সময় দেন। আমি তো এখনো বলছি অন্তত 3টা মাস, 3টা মাস আপনি ধৈর্য ধরেন। এই 3 মাসের মধ্যে দেখবেন অনেক কিছু ঘটে যাচ্ছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা এখানে আছে, যেটা করা আছে বাংলাদেশে, সে জাতিসংঘের লোক আসবে, তারাও দেখবে, এটা তদন্ত করবে, অনেকগুলো বিচার হয়ে যাবে, এবং অনেকগুলো বিচার হয়ে যাবে, এবং আমাদের আর্থিক সংকট যেখানে আছে সেটা দেখা হবে। এর 3টা মাস বলছি, 3 মাসের মধ্যে যে চিত্রটা বেরিয়ে আসবে, তখন বলা যাবে যে এখন কি পদক্ষেপ নেব। হুট করে কিন্তু ভারতের সাথে এখন বলে বলা যাবে না এখনই ফিরিয়ে দেন। কারণ এখন ফিরিয়ে দিবে কোথায়, কার কাছে, কি পদ্ধতিতে? এটা তো সরকারও চাবে না, কারণ সরকার তো বিনিময় করতে পারবে না। এখন এই মুহূর্তে যদি মনে করেন, যদি পুরা শেখ হাসিনা সেনাকে দেশে পাঠিয়ে দেয়, হুম, এটা কি সম্ভব সেনাবাহিনীর পক্ষে এই জনরোষটা টিকানো? সে কি পেরেছিল গণভবন রক্ষা করতে? পারেনি। কেন পারেনি? তিনি জনগণের বিপক্ষে যান নাই। এই যে বিপক্ষে যান নাই, এই জন্যই বলতে পারেন যে এইবারকে যে অভ্যুত্থানটা হয়েছে, এটা হলো সংযুক্ত সেনাবাহিনী, সামরিক বাহিনী এবং জনগণ, ছাত্র, এই যে সম্মিলিত কথাটা বলছেন, আপনাকে ধন্যবাদ, এটা সুন্দর শব্দ ইউজ করেছেন। সম্মিলিত প্রচেষ্টাটা ঘটেছে কিন্তু। হুম। সেই ক্ষেত্রে অনেকগুলো জিনিস ঘটবে, তিনি বলেছেন তো। এখনো কিছু লোক আছে, এই দীপমণি অ্যারেস্ট হয়েছে মনে করেন, এখানে কোথায় ছিল সবাই তো জানতো, গোয়েন্দা বাহিনীরা জানতো এটা, সামরিক বাহিনী জানতো, কিন্তু তাদেরকে আস্তে আস্তে নিয়ে আসে। এখন ডিবি অফিসে যদি একদম সবাই নিয়ে আসে, ঝামেলা তার হয়ে মানে যাবে তো এটা। গ্রেপ্তার এবং আটকের পেছনে কি একটা পরিকল্পিত পরিকল্পিত ভাবেই কি তাদেরকে গ্রেপ্তার করছে বলে আপনি বলেন? অনেকটা ধরে নেন আপনি, ঠিক। কারণ দেখেন না, দীপুমণি যখন কোর্টে গেলেন, হুম। ওখানে কিন্তু তাকে আক্রমণ করার জন্য মানুষ কিন্তু সিরিয়াস হয়ে গেছে। তো তা কোর্টে আক্রমণ যখন করেছে, কিল ঘুষি মেরেছে। হ্যাঁ, ভিডিও। কোর্টে যখন তাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, তাহলে এখানে তাকে যদি ছেড়ে দেন, কি হতো চিন্তা করছেন? ওই যে এক এক- এক ভাই বললো আমাদের, ডিফেন্স অ্যানালাইসিস সম্ভবত মেজর ছিলেন, উনি তো বললেন যদি শেখ হাসিনা না যেত, গণভোট ঢুকে যেত, তাহলে মানে কি হতো চিত্রটা দিয়েছেন তো। এটা সত্য। কাজে সবসময় চিন্তা করেন, বীরত্ব চিন্তা করেন। একটা উচ্ছ্বাস হচ্ছে, উচ্ছ্বাস। সেনাবাহিনী দেশে কেন আছে? যখন সেনাবাহিনী প্রধান বলেই দিলেন, প্রধানমন্ত্রী নাই, 4 দিন কোন প্রধানমন্ত্রী ছিল না, সরকার ছিল না, উনি বললেন আমি দেখব, আমি দেখব। এটা সাংবিধানিক না কিন্তু, কিন্তু বিপ্লবের স্বার্থে এটি সংবিধান, শান্তির স্বার্থে এটি সংবিধান। কোন কোন ক্ষেত্রে বৃহত্তর শান্তির লক্ষ্যে এমন কাজ করবেন যেটা মনে হবে জনগণের চিন্তার প্রতিধ্বনি ঘটেছে। হুম। এইটাই আর্টিকেল 7, এইটাই হলো আর্টিকেল 7 ধরে নেন। এবং সেটা হুম। হয়েছে তো। আমি তো এখনো বলি, বিপ্লবের বিপ্লবটা যেভাবে ঘটেছে বা সে নিয়ন্ত্রণ করেছে, এটা নিঃসন্দেহে সেনাবাহিনীর ভূমিকা কান্ডামের কোনো উপায় নেই তো। ওয়াকার, যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, উনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র বিপ্লবে উনি কিন্তু একটা পার্ট হয়ে গেছেন, পার্ট হয়ে গেছেন। এবং আমি এখনো বিশ্বাস করি সরকারটা সাজানোর পরে আরো অনেক ভূমিকা চলে আসবে, যেখানে আমাদের অনেকের অসন্তোষ থাকবে না। আস্তে আস্তে একটা সময় দেখবেন নির্বাচনমুখী হয়ে গেছে, এবং নির্বাচন আগে যে কাজগুলো আছে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে, এর বিরাট ব্যাপার এটা আছে। এবং আপনি পার্টিগুলো সামনে আর তেমন কোনো নেগেটিভ কোনো কিছু, কোনো ঝুঁকি, কোনো ক্রাইসিস দেখতে পাচ্ছেন না, বরং যেহেতু সেনা বাহিনী এখানে সরাসরি সম্পৃক্ত রয়েছে, সামনের দিনগুলো ভালোই যাবে এবং একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আপনি মনে করছেন, সেদিকে যাচ্ছে সবকিছু মিলিয়ে। এত স্বল্প সময়ে এই সরকারকে বিশ্লেষণ বা বিচার করবার সময় আসেনি। যা হয়েছে এখন পর্যন্ত তা খুব ভালো করেছে বলে আপনি মনে করেন? টুকটাক সমস্যা হতে পারে, দেখেন অনেকে সমালোচনা করতেছে কিছু কিছু অ্যাডভাইজারি সদস্যদেরকে নিয়ে, কিছু কিছু ব্যুরোক্রেসি কার করে নিয়ে। আমি মনে করি একটা বিরোধ কর্মকাণ্ডে টুকটাক এদিক ওদিক হতেই পারে, ভুল হতে পারে। এটা বিরোধ কোনো ভুল না কিন্তু। আপনাকে লক্ষ্য রাখতে উদ্দেশ্য আদর্শটা কি, কর্মসূচিটা কি? উদ্দেশ্য তো একটাই, একটা ভালো নির্বাচন দেওয়া, ও নির্বাচনকে যাতে ভালো হয় সেই জন্য পরিবেশটাকে সাজানো। এই যে সাজানো, যেটা মির্জা ফখরুল বলেছেন যে আমরা সংস্কারের প্রশ্নে সরকারকে কিছু সময় দেব। আজকে তারই যেহেতু বক্তৃতা বললেন যে উচ্ছৃঙ্খল হওয়া যাবে না। হুম। এই যে এটার অর্থ একটাই কিন্তু, যে পরিবেশটা অশান্ত করে, অশান্ত করতে গেলে ওইটাই ষড়যন্ত্র কিন্তু। যখন পরিবেশটা অশান্ত হয়ে যাবে, আপনাকে ধরে নিতে হবে অতি উচ্ছ্বাস, অতি আবেগে পরিস্থিতিটা আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে। যেমন ধরেন
হুম, আমাদের বাণিজ্য মন্ত্রী সালেহ আহমেদ বাংলাদেশের গভর্নর ছিলেন, ধীর স্থির লোক, ভালো লোক, কিন্তু সে কিন্তু একটা কথা বলেছে যে হুম, এত দাবি আর এত কিছু আর সব তো পারবো না, তাহলে তো আমি শেষ হয়ে যাব। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে রাষ্ট্রটা, আমাদের জনগণ 20 কোটি, চাহিদা অনেক, সরকারের কিন্তু সীমিত পরিসর লিমিটেশন আছে, কিন্তু সবকিছু পারবো না। এখন জন উচ্ছ্বাসের কারণে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, তাতে এই না যে বর্তমান সরকার সমস্ত ভান্ডার নিয়ে বসে আছে, তা তো না। অনেক চ্যালেঞ্জ আছে তার সাথে। যেমন ধরেন আজকে চায়নার সাথে অ্যাম্বাসেডর দেখা করছেন, আমাদের অর্থমন্ত্রীর সাথে বাণিজ্য দেখা করে, উনি তো বলেছেন আরো $7 বিলিয়ন কিন্তু প্রমিস করা আছে সেখানে। এখন এটাকে আনার ব্যাপারে বর্তমান সরকার চায়নার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, সম্পর্ক আছে, দৃঢ় করতে হবে, ভারতের সাথে করতে হবে। ইতিমধ্যে রাশিয়ার সাথে কথাবার্তা হয়েছে, সরকার তো বসে নেই। যে বৈদেশিক নেত্রী যেখানে আমাদের সাহায্য সহযোগ প্রয়োজন আছে, জাতিসংঘ বলেছে দরজা খোলা। চিন্তা করেন, ইউরোপিয়ান ইউনিয়ন তো বলেছে। তো এই যে কথাগুলি পজিটিভ হয়ে আসতেছে, এগুলি ধারণ করতে চান, আপনাকে তো সরকার সময় দিতে হবে। এই সময়টা দেওয়ার জন্য আমি সরাসরি সমস্ত জনগণকে বলবো, বিশেষ করে যারা বিরোধী দলে আছেন, যারা নির্বাচনের জন্য যারা উন্মুখ হয়ে আছেন, আপনারা ধৈর্য ধরেন, দলগুলোকে সুসংগঠিত করেন, একটু জি, অপেক্ষা করেন, এবং আপনাকে ধন্যবাদ। সমালোচনা, সমালোচনা ভালো, নিন্দা করেন না কিন্তু। নিন্দা করতে গেলে হবে কি, আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবে। ধন্যবাদ।